নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের নতুন আনক্যাপড ভারতীয় প্লেয়ারদের নিয়ে। তোমাদের মধ্যেই কেউ বলেছিলে যে নতুন আনক্যাপড ভারতীয় প্লেয়ারদের সম্বন্ধে একটু ডিটেলে আলোচনা করতে, সেটাই এই ভিডিওতে করতে চলেছি। যেখানে এই ভিডিওতে আমরা সার্থক রঞ্জন, তেজস্বী ধাইয়া, কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কি এবং দাক্স কামরা তাদের নিয়ে আলোচনা করব। বাকি আশা করছি আকাশদীপ আর রাহুল ত্রিপাঠীকে নিয়ে নতুন করে কিছু বলতে হবে না। যারা খেলা দেখে তারা জানে, আর তারা আনক্যাপড প্লেয়ারও না। তো এই 5 আনক্যাপড প্লেয়ারকে নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো চলো শুরু করা যাক সার্থক রঞ্জনকে দিয়ে। সার্থক রঞ্জনের ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। এবং সার্থক রঞ্জন একটা তার পুরনো ইন্টারভিউতে বলেছিল সে কেকেআরে খেলতে চায়, কারণ সে শাহরুখ খানের ভক্ত। এবং তার ম্যানিফেস্টেশন কিন্তু সত্যি হয়েছে, সে কলকাতা নাইট রাইডার্স দলে এসেছে। সার্থক রঞ্জন একজন কিন্তু 29 বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান, যে কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যান ওপেন করে। এবার এই সার্থক রঞ্জনের একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। এবার সেইটা একটা বড় ফ্যাক্ট, যেটা কিন্তু সার্থক রঞ্জন কেকেআরে শোল্ড হবার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে। তবে সার্থক রঞ্জন কেকেআরে এসেছে কিন্তু পারফর্ম করে, দিল্লি প্রিমিয়ার লিগের সেকেন্ড হাইয়েস্ট রানস করাচ্ছিল। তো তার যদি ওই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের কথা বলা হয়, সেটা মানে সার্থক রঞ্জন কিন্তু কেকেআরে যোগ দেবার পর একটা ইন্টারভিউ দিয়েছে, সেখানে কিন্তু জানিয়েছে যে তার কেরিয়ারের শুরু থেকেই কিন্তু সেটা একটা সমস্যার জায়গা। সে যেখানেই খেলেছে, যখন কোনো এজ গ্রুপের দলেও খেলেছে, সেই সময়ও নাকি তাকে সেটা ফেস করতে হয়েছে যে সে অন্যদের থেকে আগে কেন চান্স পেয়েছে, কারণ তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। এবং সেই জন্য নাকি একটা সময় সার্থক রঞ্জন কিন্তু ক্রিকেট ছেড়ে দেবার পরিকল্পনাও করেছিল, কারণ ওই বারবার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড টেনে আনা সেটা কিন্তু তাকে আর কি মানসিক সমস্যায় ফেলতো। এটাই সার্থক রঞ্জনের বক্তব্য। তবে সেই সার্থক রঞ্জন নতুন করে কিন্তু ফিরে আসে দিল্লি প্রিমিয়ার লিগে। দিল্লি প্রিমিয়ার লিগের যে 2024-এর এডিশন ছিল, সেই এডিশনে কিন্তু সার্থক রঞ্জন তার কোয়ালিটি দেখায়। 10 ম্যাচে 252 রান করে, তবে কনসিস্টেন্সি কিন্তু মিসিং ছিল সার্থক রঞ্জনের খেলায়। তো সে লাস্ট এক বছরে আরও হার্ডওয়ার্ক করে। সার্থক রঞ্জন জানায় যে আমি প্রিয়ান্স আরিয়া, আয়ুষ বাদনী, যারা টপ লেভেলে আইপিএলে খেলছে, তাদের থেকে পরামর্শ নিই যে টপ লেভেলে খেলার জন্য কি করতে হবে, সেই দেখে আমি আরও হার্ডওয়ার্ক করি। এবং সেই হার্ডওয়ার্ক কিন্তু সার্থক রঞ্জনেরও সফল হয়ে আসে 2025-এর দিল্লি প্রিমিয়ার লিগে। 2025 দিল্লি প্রিমিয়ার লিগে টপ রান স্কোরার ছিল অর্পিত রানা, এবং সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার কিন্তু ছিল সার্থক রঞ্জন, যেখানে 9 ম্যাচে 449 রান করে। অলমোস্ট অর্পিত রানার কাছাকাছি ছিল, টপ রান স্কোরারও হতে পারতো আর একটা ইনিংস হয়তো বেশি খেললে। আর এখানে বলে রাখা ভালো, কিন্তু এই দিল্লি প্রিমিয়ার লিগে নীতিশ রানা, অনুজ রাওয়াত, প্রিয়ান্স আরিয়া, আয়ুষ বাদনী, যারা অলরেডি আইপিএলে খেলেছে, তারাও কিন্তু খেলছে। প্রিন্স যাদব, সিমরজিৎ সিং, হর্ষিত রানা, সুয়াস শর্মার মতো বোলাররাও আছে, দিগ্বেশ রাঠের মতো বোলার আছে। তো দিল্লি প্রিমিয়ার লিগে রান করাটা খুব একটা সোজা ব্যাপার কিন্তু না সেই জায়গাতে। সেখানে সে কিন্তু 9 ম্যাচে 449 রান করে, এবং 9টা ম্যাচের মধ্যে তার কিন্তু একটা শতরান ছিল এবং 4টে অর্ধশতরান ছিল, এবং তার স্ট্রাইক রেট ছিল 147.5। অ্যাভারেজের দিক দিয়ে দিল্লি প্রিমিয়ার লিগে সে ছিল 3 নম্বরে, তার অ্যাভারেজ ছিল 56। তার থেকে বেশি অ্যাভারেজ নীতিশ রানার ছিল, আর সম্ভবত ইয়াস ধুলের ছিল, এই দুজনের ছিল। এবং সেই জায়গাতেই কিন্তু সার্থক রঞ্জন দিল্লি প্রিমিয়ার লিগে দারুণ ব্যাটিং করে কিন্তু নজর কাড়ে। আর কলকাতা দলে কিন্তু সার্থক রঞ্জনকে দেখে মনে হচ্ছে সে কিন্তু অজিঙ্ক্য রাহানেরই ব্যাকআপ হতে চলেছে। ওই টাইপের কিছুটা স্টেবিলিটি দেওয়ার মতো ব্যাটসম্যান টপ অর্ডারে, যে একদিকে যদি ফিন অ্যালেনের মতো ব্যাটসম্যান একদম টপ গিয়ারে চলে, উল্টো দিকে একজন কিছুটা দেখে খেলতে পারবে, যেটা রাহানে করছে সেই সেম কাজ হয়তো সার্থক রঞ্জন করতে পারবে। সেটাই কেকেআরের স্কাউটরা মনে করেছে, সেই কারণে কিন্তু তাকে দলে নিয়েছে। সাথে কিছুটা বোলিংও দরকারে করে দিতে পারে এই সার্থক রঞ্জন। দেন সেকেন্ড যার কথা বলবো, তেজস্বী ধাইয়া। তারও কিন্তু উত্থানেই দিল্লি প্রিমিয়ার লিগ থেকে। সেও কিন্তু 2024 সালে একদম নজরে আসে দিল্লি প্রিমিয়ার লিগে ভালো করার পর। তবে 2025 আইপিএলে দল না পাওয়ার পরও সে ভেঙে না পড়ে কিন্তু আরও হার্ডওয়ার্ক করে, এবং 2025 দিল্লি প্রিমিয়ার লিগে আরও ভালোভাবে কামব্যাক করে। যেখানে 2025-এর দিল্লি প্রিমিয়ার লিগে কিন্তু 10 ম্যাচে 339 রান করে, যেখানে সে যেহেতু নিচের দিকে ব্যাট করে, তো রানের দিক থেকে কম হলেও অ্যাভারেজের দিক দিয়ে কিন্তু সে ছিল 5 নম্বরে। যেখানে সার্থক রঞ্জন ছিল 3 নম্বরে, তেজস্বী ধাইয়া ছিল 5 নম্বরে। 48.43 অ্যাভারেজ ছিল, আর স্ট্রাইক রেটের দিক দিয়ে ছিল কিন্তু তেজস্বী ধাইয়া সবার উপরে। 190-এর স্ট্রাইক রেটে ব্যাট করেছে। সব থেকে বেশি 6 মারার দিক দিয়ে তেজস্বী ধাইয়া ছিল 2 নম্বরে। বলে রাখা ভালো, সার্থক রঞ্জন ছিল 4 নম্বরে এই দিল্লি প্রিমিয়ার লিগে। যেখানে 12 বলে 52 রানের একটা ইনিংসও কিন্তু দিল্লি প্রিমিয়ার লিগে খেলেছিল তেজস্বী ধাইয়া। এবং তারই সঙ্গে তার কিন্তু একটা ক্লাচ টাইপের এবিলিটি আমরা দেখেছি, কঠিন সিচুয়েশনে ম্যাচ জিতিয়েছে। স্পিনের এগেনস্টে স্ট্রাইক রেট 146, বাট পেসের এগেনস্টে কিন্তু 200-রও বেশি। দিল্লি প্রিমিয়ার লিগে ভালো করার পর সে দিল্লির আর কি দলে চান্স পায়, এবং এবারে সৈয়দ মুস্তাক আলীর ট্রফিতে কিন্তু 56.50 মানে 56-র অ্যাভারেজে 113 রান করেছে।
সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও তার স্ট্রাইক রেট ছিল কিন্তু 170-র কাছে, যেখানে একটা 19 বলে 50 রানের ইনিংসও কিন্তু আমরা সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে এই মরশুম তেজস্বী ধাইয়াকে খেলতে দেখেছি। দারুণ ট্যালেন্ট, এবং হোপফুলি কলকাতা নাইট রাইডার্স দলের 2026-এর প্লেইং 11-এ শুরু থেকে না হলেও কোনো না কোনো একটা সময় গিয়ে আমরা কিন্তু তেজস্বী ধাইয়াকে দেখতে পেতে চলেছি, এটা আমার মন বলছে। বাকিটা দেখা যাক। দেন যার কথা বলবো প্রশান্ত সোলাঙ্কি, 25 বছর বয়স। তবে এই প্রশান্ত সোলাঙ্কি কিন্তু আইপিএল এর নতুন কোনো নাম নয়, এর আগেও চেন্নাই দলের সঙ্গে যুক্ত ছিল এবং আইপিএল এ দুটো ম্যাচ খেলারও তার অভিজ্ঞতা আছে, যেখানে একটা ম্যাচে 2 ওভারে 20 রান দিয়ে 2 উইকেট, আর একটা ম্যাচে 4 ওভারে 18 রান দিয়েছিল। ভালো পারফরমেন্স কিন্তু এর আগে যখন সুযোগ পেয়েছিল তখন করেছে, এবং সে কিন্তু মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে নাসিক দলের ক্যাপ্টেন, এবং এইবারের মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে কিন্তু সে দারুণ বোলিং করেছে। এবং মহারাষ্ট্রের প্রিমিয়ার লিগে কিন্তু আর কি তোমার এই প্রশান্ত সোলাঙ্কি 10 ম্যাচে 17টা উইকেট নেয়, সেকেন্ড হাইস্ট উইকেট টেকার ছিল, এবং অ্যাভারেজ ছিল 14, যেটা ছিল সব থেকে কম এই মহারাষ্ট্রের প্রিমিয়ার লিগে। ইকোনমিও ছিল 7.24। তো সেই জায়গাতে মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে কিন্তু এই লেগ স্পিনার দারুণ পারফর্ম করেছে, সেই কারণেই মেনলি কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিয়ে এসেছে। এক্সপিরিয়েন্সও আছে সিএসকের সাথে থাকার, কন্টিনিউয়াসলি অনেকগুলো বছর ধরেই ভালো পারফর্ম করছে। তো সেই জায়গাতে দরকার পড়লে কিন্তু ইজিলি কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11-এ এই প্রশান্ত সোলাঙ্কিও কিন্তু আসার ক্ষমতা রাখে। ভালো কোয়ালিটির কিন্তু লেগ স্পিনার প্রশান্ত সোলাঙ্কি। দেন 4 নম্বরে যার কথা বলবো দাক্স কামরা। এই দাক্স কামরার ব্যাপারে কিন্তু খুব বেশি ইনফরমেশন জোগাড় করতে পারিনি, বাট সে একজন অলরাউন্ডার যে মেনলি বল করে, তার সঙ্গে সঙ্গে ব্যাটও করতে পারে। এটা মনে হচ্ছে কেকেআরের কিছুটা স্কাউটিং মাস্টার ক্লাস হতে পারে। তার বোলিং দেখে মনে হলো মিস্ট্রি স্পিনার, তার বল দেখছিলাম ব্যাটসম্যানেরা খুব একটা পড়তে পারছে না, অনেকটা অজন্তা মেন্ডিসকে মনে আছে তার মতো অ্যাকশন, অজন্তা মেন্ডিস বরুণ চক্রবর্তী মেশানো টাইপের একটা অ্যাকশন। এবং মিস্ট্রি স্পিনার এই টাইপের স্কাউট করা প্লেয়ারগুলো খুব এক্সাইটিং হয়। ইভেন আমার মনে আছে যখন হর্ষিত রানাকে কেকেআর 2022-এ এনেছিল সম্ভবত রাসিক সালামের পরিবর্তন হিসেবে, তখনও তার সেরকম বিশাল কিছু মানে স্ট্যাটস ছিল না বাইরে, এরকম কিছু ভিডিওই দেখেছিলাম। তো দেখা যাক, সেই জায়গাতে দাক্স কামরাও একটা এক্সাইটিং প্রসপেক্ট লাগছে। আর লাস্ট যার কথা বলবো সে আইপিএল এর নতুন নয়, অনেকে চেনেও, সেটা হচ্ছে কার্তিক ত্যাগী। 25 বছর বয়সী এই ফাস্ট বোলার কিন্তু ভীষণই ট্যালেন্টেড, তাকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, বাট ইনজুরি তার কেরিয়ারের অনেকটা সময় এখনো পর্যন্ত নষ্ট করেছে। আন্ডার-19 দল থেকে তাকে আমরা দেখে আসছি, 2020-র ভারতের যে আন্ডার-19 দল ছিল বিশ্বকাপের, সেই দলের সদস্য ছিল, দারুণ বোলিং করেছিল। দেন আইপিএলে রাজস্থান রয়্যালস দলে যায়, সেখানে একটা ঐতিহাসিক রান ডিফেন্ডের সাক্ষী ছিল। রান চেজের ক্ষেত্রে রিঙ্কুর 5 বলে 5-6 মেরে ম্যাচ জেতানো, সেটা যেরকম মনে থাকবে, এই কার্তিক ত্যাগী যেটা করেছিল, উল্টো দিকে কে ছিল আরেকজন মুস্তাফিজুর রহমান, তাকে সঙ্গে নিয়ে, সেটাও মনে থাকবে। 2 ওভারে দরকার ছিল পাঞ্জাবের 8 রান, মাত্র 2টো উইকেট পড়েছিল। ব্যাট করছিল নিকোলাস পুরান আর এডেন মার্ক্রাম। কার জেতা উচিত? 99% ক্ষেত্রে পাঞ্জাবেরই জেতা উচিত, বাট সেই 2 ওভারে 8 রান ডিফেন্ড হয়ে গিয়েছিল। কে ডিফেন্ড করেছিল? মুস্তাফিজুর রহমান আর কার্তিক ত্যাগী, দুজনই এখন কেকেআরে। মুস্তাফিজুর ফার্স্টে 4 রান দেয়, এবং দেন কার্তিক ত্যাগী কিন্তু লাস্ট ওভার করতে এসে 4 রান দরকার ছিল, 1 রান দেয়, 2টো উইকেট নেয়। মনে আছে নিশ্চয়ই সেই ম্যাচটা, আইপিএল 2020 বা 21-এর ম্যাচ মনে পড়ছে না, বোধহয় সম্ভবত 21-এরই ম্যাচ ছিল। ঐতিহাসিক ম্যাচ, যেই সময় তারা আইপিএল দেখেছিলেন মনে থাকবে সবাইয়েরই। তো সেই ম্যাচটা থেকে কার্তিক ত্যাগী নজরে আসে, দেন হায়দ্রাবাদ দলের সঙ্গেও ছিল, বাট ইনজুরি তার কেরিয়ারের কিছুটা সময় নষ্ট করেছে, রিদেম হারিয়েছে। এমন একটা বোলার যে 150 কিলোমিটার গতিতে বল করতে পারে, বাট এইবারে কিন্তু আবারও ইউপি টি20 লিগে সে কামব্যাক করে, যেখানে কিন্তু ইউপি টি20 লিগে তার কিন্তু ভালো রকম উইকেট ছিল, 11টা ম্যাচে 18টা উইকেট নেয়, 17-র নিচে অ্যাভারেজ ছিল, এবং 5th হাইস্ট উইকেট টেকার কিন্তু ইউপি টি20 লিগে কার্তিক ত্যাগী ছিল। নমন তিওয়ারি বা শিবম মাবি তারা কার্তিক ত্যাগীর থেকে ইউপি টি20 লিগে বেশি উইকেট নিয়েছিল, বাট ইকোনমির দিক থেকে কিন্তু কার্তিক ত্যাগী তাদের থেকে বেটার ছিল, 18টা উইকেট নিয়েছিল। এবং দেন এবারে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও মোটামুটি ভালোই খেলে, ইডেনে 2টো ম্যাচ খেলেছে, যেখানে মহারাষ্ট্রের এগেনস্টে কিন্তু ম্যাচে 4 ওভারে 34 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। এবং দেন আর একটা ম্যাচ চণ্ডীগড়ের এগেনস্টে খেলেছে, যেখানে 33 রান দিয়ে 1টা উইকেট নিয়েছে। মানে সৈয়দ মুস্তাক আলীতে রিসেন্টলি ইডেনেও ভালো বল করে গেছে, সেই সব মাথায় রেখে হয়তো কলকাতা নাইট রাইডার্স কার্তিক ত্যাগীকে দলে এনেছে। এবং কার্তিক ত্যাগী ছন্দে থাকলে সেও কিন্তু একটা ব্যাকআপ অপশন ভালোই হবে, যেখানে বৈভব অরোরা, আকাশদীপ এবং হর্ষিত রানার পাশাপাশি উমরান এবং কার্তিক তারাও দরকারে টিমে আসতে পারে। বর্তমান সময়ে দাঁড়িয়ে উমরানের থেকেও হয়তো কার্তিক ত্যাগী বেটার ফর্মে আছে। আর কার্তিক ত্যাগীও কিন্তু 150 ক্লিক করতে পারে, 150 কিলোমিটারে বল করতে পারে, সেই গতিটা কার্তিক ত্যাগীরও আছে। তো তার দিকেও আমরা নজর রাখতে পারি যে কার্তিক ত্যাগী দলে আসে কিনা, সুযোগ পাই কিনা। বাট ডেফিনেটলি বর্তমান সময়ে সে কিছুটা নিজের ভালো ছন্দের মধ্যেই আছে। তো এই গেল কলকাতা নাইট রাইডার্সের 5 আনক্যাপড প্লেয়ার, তাদের সম্বন্ধে জানালাম। আর কোনো ইনফরমেশন জানার থাকলে কমেন্টে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।